আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের অতিথি হিসাবে আলোচনায় অংশ নিচ্ছেন আপনাদের খুবই পরিচিত মুখ এবং আমাদের এখানে প্রতি শুক্রবার যাকে আমরা নিয়মিত পাই, সেই সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, যে প্রসঙ্গটা নিয়ে প্রথমে শুরু করতে চাই, যে রাষ্ট্রের যিনি সর্বোচ্চ ব্যক্তি হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয়, আমাদের মহামান্য প্রেসিডেন্ট, তার ব্যাপারে আজকে সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম কিছু কথা বলেছেন এবং কথাগুলি না শুনতেও আমার কাছে একটু কেমন যেন অস্বাভাবিক লেগেছে। যাই হোক, উনি প্রেসিডেন্টকে অপসারণ করতে বলেছেন এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং ওনার নাম উচ্চারণের সময় উনি কিন্তু মানে যতটুকু অসম্মান করা যায় পুরোটাই করেছেন। তো এই যে প্রবণতাটা অথবা এই যে উদাহরণটা, এটা অথবা এটা নিয়ে আপনার নিজস্ব মূল্যায়নটা কি আছে? আমি আপনার সাথে একমত পোষণ করি যে কুৎসিত ভাষায় এই রাষ্ট্রপতি সম্পর্কে এখানে কথা বলা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি রাষ্ট্রপতি সম্পর্কে সংসদে বক্তৃতা দিচ্ছেন, তার বক্তৃতার উপর বক্তৃতা দিচ্ছেন, আপনি তার বক্তৃতাই শুনেন নাই। তো আপনার এই অজুহাতের পরে আপনার আর কেন প্রয়োজন হয়ে গেল কেন রাষ্ট্রপতি এইটা নিয়ে আলোচনা করা যায়? আলোচনা যেহেতু করেছেন, তাহলে ভদ্রতা, নম্রতা এগুলো তো এখানে থাকতে হবে। ভদ্রতা নম্রতা এই জন্যই থাকতে হবে, উনি রাষ্ট্রপতি হিসাবে কে ব্যক্তি, আমি এটা বারবার বলি, ব্যক্তিকে সেটা বিষয় না। উনি এখানে একটা চেয়ার, আমাদের ওই চেয়ারকে সম্মান করতে হবে এবং ওই চেয়ারকে সম্মান করে আপনারা তার অধীনেই শপথ নিয়েছিলেন, সেগুলো ভুলে গিয়েছেন। এখন ওইটারও ব্যাখ্যা দিয়েছে, আমাদের আর উপায় ছিল না। তো উপায় যখন ছিল না, তার অধীনে যখন শপথ নিয়েছেন, তখন নিজের লাগামটাও ঠিক মতো রাখা উচিত। এখন আপনি যার বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন, সেই ব্যক্তি তো সংসদে এসে আপনার এগুলো জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। যখন সংসদে এসে উনার জবাব দেওয়ার সুযোগ নাই, বা উনি হয়তো বাইরে উনি দিতে পারেন, কিন্তু সেটা তো আরেক ধরনের কাদা ছুড়াছুড়ি হয়। এই অবস্থায় উনাকে যে অপমান করা, অপদস্থ করা, এগুলো তো সেই ইউনুসের শিখিয়ে যাওয়া সভ্যতার অংশ। সেই অসভ্যতা যেগুলো শিখিয়ে গেছিল ছাত্রদেরকে, যে শিক্ষক পিটাও, যারে তারে যেখানে সেখানে অপমান করো এবং অপতথ্য ছড়াও, সেগুলারই নামান্তর হয়েছে। রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ এনেছে খালেদা জিয়া এবং তারেক জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিশ্চিত করা, তার জন্য তাকে শেখ হাসিনা এখানে বানিয়েছিল। তারপরে পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দিতে বানিয়েছিল দুদকে ওনাকে। তত্ত্বাবধায়ক সরকারের সময় সেখানে সহ আওয়ামী লীগের মামলাগুলো বাতিল করার জন্য। এই যে ফাও অভিযোগ যেগুলা, যার মধ্যে কোনো সত্যতা আমরা এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাইনি, এটা 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 হচ্ছে ইনস্টিটিউশনকে অপমান করা। সবচেয়ে বড় কথা হচ্ছে তার অপসারণ দাবি করা। অপসারণ তো আপনাদের হুজুর যিনি ছিলেন, ওই হুজুরের আমলে অনেকবার করেছেন, তখন তো অপসারণ হয় নাই। তার মানে সেই মুরদ ছিল না যে তাকে অপসারণ করার। তাকে অপসারণ করার জন্য তো তার বাড়ি ঘেরাও করেছিলেন, কই সেখানে তো অপসারিত হয়নি। রাষ্ট্রপতি 3 বছর পূর্ণ করলো অতি সম্প্রতি তার এই মেয়াদে, আর আছে 2 বছর। এখন বাকি 2 বছর বর্তমান সরকার যারা আছে, তারা কি তাদের নিয়োজিত ব্যক্তিকে ওখানে প্রতিস্থাপন করবেন, না ওনাকে চালিয়ে যেতে দেবেন? এটা অ্যাবসলিউটলি নির্বাচিত সরকারের দায়িত্ব এবং এখতিয়ারের মধ্যে পড়ে। এটা মানুষকেও, অন্য কেউ উনাকে যদি এখন সেটা তো মানুষ কারো মাথা ব্যথা হবে না। কারণ হচ্ছে এটা উনি অন্য একটা আমলে নিয়োজিত ছিলেন। বর্তমান সরকার মনেই করতে পারে যে না, আমরা এই পোস্টে আমাদের ব্যক্তিকে নিয়োজিত দেব, আমাদের প্রয়োজনে দেব। তারা একটা ব্যাখ্যা দিয়ে সেটা করতেই পারেন, যেহেতু এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট। এখান থেকে উনি পদত্যাগ ছাড়া এখান থেকে উনাকে অপসারণ, সে নানা প্রক্রিয়ায়, এবং সেই প্রক্রিয়াগুলো আরো তিক্ততাপূর্ণ। তো এখানে আমি যতদূর জানি, রাষ্ট্রপতি যে এই বর্তমান সরকারের সাথে উনার যে মিসম্যাচ হচ্ছে তা তো না। এবং রাষ্ট্রপতির এখানে আসলে করার কি? বাংলাদেশে যে রাষ্ট্রপতি যেভাবে আমরা রেখেছি, সেখানে তো ওনার আসলে করারও কিছু নাই। তো এইসব প্রেক্ষিতে আমি মনে করি যে এইগুলো হচ্ছে যে একটা অশ্লীলতা, অসভ্যতা। এগুলা এগুলাকে সংসদে এগুলাকে প্রশ্রয় দেওয়া মানে হচ্ছে আমার আগামী দিনগুলোর জন্য আমরা এমন ইনস্টেন্স রেখে যাচ্ছি যেগুলো খুবই খারাপ দৃষ্টান্ত রাখে। উনি রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছেন কেন? রাষ্ট্রপতির বিচার চাচ্ছেন কেন? উনি তো ইউনূসের বিচার চাওয়া উচিত এখন। ইউনূস যে শিশু হত্যাকারী একজন, 300-র অধিক শিশুকে হত্যা করেছে এই টিকা না দিয়ে,
সেই টিকা না দেওয়ার কারণে আজকে যে বাংলাদেশের একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমি দেখলাম মোর দেন 70% শিশু মারা যাচ্ছে শুধু টিকা পায় নাই বলে, এবং চিকিৎসা পাচ্ছে না বলে। তো এরকম অবস্থাতে মহামারী হিসাবে এটা যদি এভাবে চলতে থাকে, এটা মহামারী হিসাবে ধারণ করবে। যে যেই আগামী প্রজন্মকে আমরা ধ্বংস করে দিচ্ছি, তার জীবন জীবন নিয়ে ছিনিমিনি খেলছি। যে ব্যক্তি এবং যেই প্রতিষ্ঠান এটা করেছে, সেই প্রতিষ্ঠানে নাহিদ ইসলামরা নিজেরাই চাকরি করে এসেছেন। তো তাদের তো উচিত লজ্জা পাওয়া, তাদের তো নিজেদেরও এখানে অ্যাকাউন্টেবিলিটি আসা উচিত, এবং এই শিশু হত্যা নিয়ে তাদের লজ্জিত হওয়া উচিত, এবং ইউনূসের যথাযথ সাজা দেওয়া উচিত, জেলে নেওয়ার কথা বলা উচিত, স্বাস্থ্যমন্ত্রীকে জেলে নেওয়ার কথা উচিত। এখানে রাষ্ট্রপতিকে জেলে নেওয়ার কি প্রয়োজন হয়ে গেছে? রাষ্ট্রপতি অতীতে কি দুর্নীতি করেছে যেটার বিচার হয় নাই, বা বর্তমান সরকার 3 বছরের উনি কি দুর্নীতি করেছেন যেটার বিচার হয় নাই? উনার অভিযোগ উনাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছে। শেখ হাসিনা তো অনেকের নিয়োগ দিয়ে গেছে, তো সবার ক্ষেত্রে কি তাই হবে? শেখ হাসিনা নিয়োগ দিয়ে গেছে বলে উনি একটা অপরাধী হয়ে গেলেন? তা তো না। উনার যদি স্পেসিফিক উনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটা উনি রাষ্ট্রপতি হলেও সেটার বিচার হতে পারে। ফৌজদারি মামলা করেন, অমুক করেন, তমুক করেন, করেন না, সেগুলো না করে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, জেলে যেতে হবে। জেলে কি হাওয়া খেতে যাবেন? কি কারণে যাবেন? তার ব্যাখ্যা থাকতে হবে। জি, আমরা আরেকটা নিউজে যাচ্ছি। একটু নিউজ ঘটনাটা, এটা গতকালকে আমি বিভিন্ন পত্র-পত্রিকায় দেখলাম। এটা আমার কাছে একটু হতাশাজনক লেগেছে। এটা হলো একজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সৈয়দ রিজওয়ানা হাসান, তাকে নিয়ে একটা অনুসন্ধানমূলক রিপোর্ট করেছে দৈনিক কালের কণ্ঠ। এবং সেখানে তারা শিরোনামটা ছিল এরকম যে রিজওয়ানার থাবা গণস্বাস্থ্য কেন্দ্র। তো একজন উপদেষ্টার এই ধরনের কাজে জড়িয়ে পড়া এবং তার হুম, মানে এই জন্য তার ক্ষমতাকে ব্যবহার করা, মব করার মাধ্যমে হুম। ওখানকার যিনি মানে আপনার প্রতিষ্ঠাকালীন যে ট্রাস্টি তাকে সরিয়ে দেওয়া। তো কেমন, আপনি এটা নিয়ে কি বলবেন? এটা কি বলবো, আমরা বলি যে ডক্টর ইউনূসকে আমরা বলি যে মব সম্রাট বা মবের জনক। এখন মবের জননীও পাওয়া গেছে, দেখা গেল যে কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী। এই রিজওয়ানা অতি সুন্দরী ভদ্রমহিলা, পরিবেশের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে তার নোংরা দিকগুলো। তার এবং তার স্বামীর যে অপকর্মগুলো এখন পত্রিকায় বের হচ্ছে। যখন ক্ষমতা থাকে তখন তো আসে না। এবং এরা যে দখলদার, এখন যে এর ব্যবসা দখল করছে, ওর ব্যবসা দখল করছে, এগুলো সবকিছু এখন প্রকাশিত হয়ে যাচ্ছে। রিজওয়ানা ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান করেছেন, এবং ক্ষমতা পাওয়ার আগেও এই এনজিও ব্যবসা উনি খুব ভালোভাবে করেছেন। বিভিন্ন ভূমিদস্যুদের সাথে আন্ডার টেবিল ডিল করেছেন। ডিল না হলে সেই সমস্ত প্রজেক্ট বন্ধ করেছেন। এটা বহু উদাহরণ আছে রিজওয়ানার বিরুদ্ধে। কিন্তু এখন সাধু সেজে উনি যদি থাকতে চান, রিজওয়ানাকে গ্রেপ্তার করা উচিত। কারণ এই যে সমস্ত অপকর্ম, যে সমস্ত তার এবং তার স্বামীর বিরুদ্ধে এসেছে, সেগুলোতে বিচার হতে হবে। এখন সমস্যা হচ্ছে যে আমাদের সরকার তো এগুলো কোনো কানে নিচ্ছে না। সরকার অতীত নিয়ে ঘাটছে, শুধু শেখ হাসিনার আমলে কি হচ্ছে সেটা নিয়ে ঘাটছে। ইউনূসদের 18 মাসে কি সর্বনাশ করে গেছে, সেগুলো তো সরকার মনে হচ্ছে যে না, এটা আমাদেরই সরকার করে গেছিল, এটার কোনো বিচার হবে না। তাহলে তার কিছু হয় না। রিজওয়ানা এখানে গণস্বাস্থ্য, জাফরুল্লাহ ভাই আমাদের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। জাফরুল্লাহ ভাইয়ের একটা প্রতিষ্ঠান, ওনার স্বপ্ন ছিল, কত বড় একটা স্বপ্নদ্রষ্টা, কত বড় নীতিবান একটা লোক, যে বাইরে চিকিৎসা নিতে যায় নাই। বলছে আমি আমার প্রতিষ্ঠানে চিকিৎসা নেব। আমি যদি তৈরি করি, আমি যদি এটার চিকিৎসা না নিই, তাহলে এই এই প্রতিষ্ঠান করার মানে কি? দেখেন কত বড় হৃদয়ের মানুষ এবং কত বড় দৃষ্টিভঙ্গির মানুষ। এটা তো আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আরো মন্ত্রী তাদের নাই, এবং ইভেন স্বাস্থ্যমন্ত্রীর নাই। এই যে ইউনূসের স্বাস্থ্যমন্ত্রী, এই এই মহিলা কত কোটি টাকা খরচ করে চিকিৎসা নিয়ে এসেছে, দেশের 12টা বাজিয়েছে। এবং আমাদের আগের রাষ্ট্রপতি দেখেন, হামিদ সাহেব থেকে শুরু করে সব রাষ্ট্রপতি মানে বিদেশ ভ্রমণ করতো, মানে এটাতে প্লেজার ট্রিপ ছিল তাদের চিকিৎসার নামে। এখন সেই কিন্তু তারা তাদের রাষ্ট্রে, প্রধানমন্ত্রী সহ তারা তাদের রাষ্ট্রে একটা হাসপাতাল তৈরি করতে পারে নাই। সেই জায়গায় জাফরুল্লাহ সেটা তৈরি করে দিয়ে গেছেন। তার প্রতিষ্ঠানটা হয়তো যত জাঁকজমক হওয়ার, হয়তো ব্যবসা বান্ধব হওয়ার, দস্যুতা হয়তো উনি কম করেছেন, সেজন্য হয়তো হয় নাই যে চিকিৎসা বাণিজ্য হয়তো উনি পারেন না ঠিক মতো। এইরকম একটা প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে ওঠা প্রতিষ্ঠানটা, বঙ্গবন্ধু যে সহায়তা করেছিলেন এই প্রতিষ্ঠানটা করার ক্ষেত্রে সাভারে, সেটাকে রিজওয়ানা দখল করছে বলে আমি পত্রিকায় দেখলাম। এবং এখানে একমাত্র ট্রাস্টি ব্যক্তি, উনাকে জোর করে পদত্যাগ করেছেন উনি এবং শামশিরিন হক, দুইজন মিলিয়ে।
কেন তাদের কেন এত আক্রোশ এখানে? তারা কোন ক্ষমতা বলে এটা করেছিল? যেটা করেছিল তাহলে বর্তমান সরকারের দায়িত্ব সেটা এই এই যে মানে অপকর্মগুলো করেছিল, যে অন্যায় কাজগুলো করেছিল, এই ট্রাস্টি বোর্ড চেঞ্জ করে এখানে দুর্বৃত্ত কিছু ঢুকিয়েছিল এবং সেগুলোকে তাহলে ক্লিন করা, এগুলো বর্তমান সরকারের দায়িত্ব। রিজওয়ানার এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে আমি মনে করি যে সরকার অবিলম্বে অ্যাকশন নেওয়া উচিত। জি, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। পুরনো আরেকটা ঘটনা, মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা ঘটনা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা এই যে গণভোট নিয়ে অনেক কিছু হচ্ছে, এর মধ্যে বলা হচ্ছে গণভোটটাই আসলে অবৈধ ছিল। তো আমি নিজেও পার্সোনালি মনে করি যে গণভোটটা আসলে অবৈধ ছিল, কারণ গণভোট বিষয়ক অধ্যাদেশ জারি করার কোনো এখতিয়ারই নাই রাষ্ট্রপতির। তারপরে হয়েছে, সেটাকে কেন্দ্র করে গণভোট হয়েছে। এবং সবচেয়ে বিস্ময়কর হলো, গণভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করেছে। এর মধ্যে সর্বশেষ আমরা জানতে পারলাম যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যেটা আছে, এই ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে টাকা দিয়েছে 1 কোটি টাকা, এবং সুজনকে জাতির বিবেক হিসেবে যাকে অনেকে বলার চেষ্টা করে, উনি নিজেও বলেন যে বদির আলম মজুমদার, ওনারাও নাকি 2.5 কোটি টাকা নিয়েছেন। কি বলবেন? না, এখানে আমি সিএসআর ফান্ড থেকে ব্যাংকারদের থেকে নিয়েছে বাংলাদেশ। শেষটা যেটা দেখছি বৈষম্য বিরোধীদেরকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এটা কি ওই সিএসআর ফান্ড থেকে দিয়েছে না সরাসরি তারা দিয়েছে সেটা জানি না, তার একটা ব্যাখ্যা থাকা উচিত। আপনি যেটা বলছেন যথার্থই, এই যে নির্বাচন হলো গণভোট, সেটা তো অবৈধ, আমরা এই নির্বাচনের আগেই বলেছি। এটা সংবিধানে নাই যে ধরনের ভোট, সেই অবৈধ ভোট নির্বাচন করতে যাচ্ছে। আমার দুর্ভাগ্য যে বারবার আমরা ইউনুসকে নিয়ে কথা বলছি। দেখেন, বারবার লোকজন বলে যে আপনি ইউনুসকে ছাড়া আর কাউকে পান না। ভাই, পাচ্ছি না তো। ইউনুসই তো সমস্ত অপকর্ম করে গেছে যা এখন। আর ইউনুসকে নিয়ে কথা বলবো না কি তোমার আব্বাকে নিয়ে বলবো, তোমার আম্মাকে নিয়ে বলবো, কিংবা শায়েস্তা খানকে নিয়ে বলবো? কাকে বলবো? ইউনুসই তো অপকর্মের মূল নায়ক, ইমিডিয়েট সরকার। তার আগের সরকার শেখ হাসিনা। তো প্রসঙ্গক্রমে তো এদেরই আসবে। কাকে নিয়ে আলোচনা করবে? এখন অপকর্ম করে গেছে তাহলে সেটা বলতে পারবে না। এখন বলে যে আপনি বর্তমান সরকারকে বলেন, বর্তমান সরকার তো এখনো 3 মাসও হয় নাই। বর্তমান সরকারকে কি করবো? বর্তমান সরকারকে শুধু এইটুকুই বলবো যে ইউনূসের অপকর্মের বিচার করতে হবে। তার সাংঘাত যারা ছিল সমস্ত সাংঘাতের বিচার করতে হবে। এই রিজওয়ানার কথা আসলো, আসিফ নজরুলের কথা আসে, যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আসে তাদের সবার বিচার করতে হবে। এই বিচারহীনতার জন্যই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। এবং এই অর্থমন্ত্রীকে বিচার করতে হবে, অর্থ উপদেষ্টা কিভাবে বাংলাদেশ ব্যাংক একটা সংগঠনকে কোটি টাকা দেয়, কি কারণে? হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য। তাহলে তো এটা স্পষ্ট প্রমাণিত হয় রাষ্ট্র স্পন্সর করা একটা একটা ভোট, যেখানে গণমতের কোনো প্রতিফলন হয় নাই। এখানে স্পন্সর করা প্রতিষ্ঠান হবে কেন তাহলে? আপনি কেন স্পন্সর করবেন? হ্যাঁ দেবো কি না দেবো সেটা তো আমার ব্যাপার। আপনি আমাকে কেন করছেন? আপনি তথাকথিত কুজনের বদিউল আলম মজুমদার বড় বড় কথা বলে, এইগুলোকে মানে কি বলবো, আর এগুলোকে ভাষা নাই এই সমস্ত এই লোকদের সমালোচনা করার। এরা বড় বড় কথা বলে, এরা আবার টাকা খায়। দেখেন, 2.5 কোটি টাকা তার প্রতিষ্ঠানকে দিয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসি বলে আরেকটা এনজিও তাকে দিয়েছে। কি জন্য এই টাকাগুলো, রাষ্ট্রের টাকাগুলোকে কেন? এটা এসেছে এই কয়টা, বাকিগুলো এখন খবরও জানি না আমরা। আরো কত হাজার কোটি টাকা ওরা কিভাবে যে আত্মসাৎ করছে এই তথাকথিত ভোটের নামে। আর এই ভোটের যার কোনো মূল্য নাই, যার কোনো প্রয়োজন ছিল না, যার কোনো এখনো কোনো গুরুত্ব নাই। কারণ এই ভোট দিয়ে কিছু আসে যায় না। একটা নির্বাচিত সংসদ যখন হয়ে যায়, সংসদের উপরে সবকিছু বর্তায় যে কি হবে না হবে। এবং গণভোটে দ্বিকক্ষ বিশিষ্ট অমুক করা তমুক করা, এবং রাষ্ট্রের মাথা ভারী করা, এবং এই যে পার্লামেন্টে ঢুকিয়ে এবং একটার পর একটা দাবি আদায়, নিজেদের পকেট ভর্তি করার দাবি আদায় করা। পার্লামেন্টের বাইরে থেকে না আমাদের গাড়ি লাগবে, না পার্লামেন্টের ভিতরে গিয়ে আবার আমাদের গাড়ি লাগবে বলা। এগুলো ছাড়া তো আর কোনো কাজ নাই এদের। এটা তো জনস্বার্থ নিয়ে কোনো কথা বলে নাই। এই যে 25 দিনের একটা পার্লামেন্ট শেষ হলো, সেখানে হাম নিয়ে কোনো কথা হয়েছে? সেখানে বিদ্যুৎ নিয়ে কি কথা হয়েছে? সেখানে জ্বালানির নিয়ে কি কথা হয়েছে? মৃদু মৃদু কথা হয়েছে। কিন্তু প্রধান যে বিষয়গুলো সেগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। তাদের প্রধান বিষয় হয়ে গিয়েছিল এই গণভোট এবং এই বাস্তবায়ন, যেটা আমরা কোনো গুরুত্বপূর্ণ মনে করি না, জনগণ কোনো গুরুত্বপূর্ণ মনে করে না। এবং সে কুখ্যাত বাণিজ্য চুক্তি, সেই যে আমেরিকার সঙ্গে কুখ্যাত বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে কিন্তু একটা কথা বলা হয়নি। ভালো কথা মনে করেছেন, সেই বাণিজ্য চুক্তি নিয়ে একটা শব্দ উচ্চারণ হয় নাই। এবং কাকতালীয় ভাবে সরকারি দল এবং বিরোধী দল
দুটাই এটা নিয়ে খুব মানে মুখে স্কচটেপ লাগিয়ে আছে, কোনো কথা বলে না। তার মানে কি, আগে দিল্লি না ঢাকা, ঢাকা করেছো, তো দিল্লি না ঢাকা করে করে তো দিল্লির সাথে একটা চুক্তিও তো বাতিল করো নাই। এখন আমার গোলামি চুক্তি করেছে আমেরিকার সঙ্গে। এগুলো সব তামাশা, রঙ্গ তামাশা, এগুলো নিয়ে কথা বলতে গেলে মেজাজ গরম হয়ে যায়। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিস আলমগীরের ব্যাখ্যা বিভিন্ন বিষয়ে। আশা করি আপনাদেরও নিশ্চয়ই একটা ব্যাখ্যা থাকবে। আমরা সবসময় বলি, আমরা আলোচনা কিন্তু করি আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য না। আমাদের আলোচনা করে এই কারণেই হয় যে আপনাদের নিজস্ব যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের যে আলোচনাগুলি হয়, আমাদের অতিথিদের ব্যাখ্যা, সেই ব্যাখ্যা জাস্ট একটু মিলিয়ে নিলে হয়তো এমনও হতে পারে আমরাও ভুল করছি, অথবা এমনও হতে পারে আপনার ব্যাখ্যাটাকে আরো সমৃদ্ধ করার জন্য আমাদের আলোচনাগুলি আপনাদের কাজে লাগবে। আমরা এটুকুই চাই। সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।